হাই, আমি বৃষ্টি। রিল বৃষ্টির চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা একটু অন্যরকম, সাসপেন্স থ্রিলার বলতে পারো। একটা বন্ধুর অনুরোধে আমি অন্যরকম গল্প পাঠ করতে চলেছি। গল্পটির নাম রক্তিম, নভেন্দু বিশ্বাস। প্রথম পর্ব। রক্তিম চিন্তিতভাবে বারান্দায় ঘোরাফেরা করছিল। কাজটা মোটেও ঠিক করেনি সে। মেয়েটার মাথার পাশ দিয়ে দলা দলা রক্ত গড়িয়ে পড়ছে নিচে। নীল রঙের সোয়েটারটা ভিজে লাল হয়ে গেছে। দিশা ক্লাস 11-এ পড়ে। রক্তিমের কাছে আরও দুজন পড়ে এই ব্যাচে। একজনের জ্বর হয়েছে বলে আজ আসতে পারেনি, আরেকজন মহা আপণ্ডিত, 2 দিন পড়তে এলে 3 দিন আসে না। পড়া কামাই করে কোথায় যায় সেটা ভালোই জানা আছে, কিন্তু বাড়িতে বলে লাভ নেই। আজকে এসেছিলেন তিনি, কিন্তু 1 ঘন্টা হতে না হতেই একটা অজুহাত দেখিয়ে বেরিয়ে গেলেন। রক্তিম বাধা দেয়নি। এদের জেনারেশনকে বলে কিচ্ছু লাভ নেই। 3 জনের মধ্যে দিশা সব থেকে লেখাপড়ায় ভালো। ওকে নিয়ে অনেক আশা করেছিল রক্তিম, কিন্তু মেয়েটা আজ হঠাৎ কথায় কথায় তর্ক করতে শুরু করলো ওর সাথে। রক্তিম প্রথমে কিছু মনে করেনি। আজও টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে পড়াচ্ছিল। শেক্সপিয়ার পড়ানোর সময় বিরক্ত করা একটুও পছন্দ করে না ও। তা সত্ত্বেও দিশার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। এখন স্কুল টিচারদের জ্বালায় স্টুডেন্ট পাওয়া মুশকিল হয়ে গেছে, তাই অবাধ্যতাগুলো মেনে নিতেই হচ্ছিল ওকে। কিন্তু ওর পড়ানোটাকে মেয়েটা অপমান করবে ও সেটা স্বপ্নেও ভাবেনি। স্কুলের স্বপ্না ম্যাম কত ভালো বোঝায় জানো, তুমি আরেকটু ঠিক করে বোঝাতে পারতে দাদা। একরাশ বিরক্তি ছিল দিশার মুখে। হঠাৎ মাথাটা গরম হয়ে গেছিল ওর। আগেও এরকম হয়েছে, কিন্তু আজ হাতে উঠে গেছিল ওর। দিশা বোধহয় আন্দাজ করতে পারেনি আপাত শান্ত রক্তিমদা এইরকম করতে পারে, তাই আচমকায় গিয়ে পড়েছিল সামনের টেবিলটার ওপর। একটা অস্ফুট চিৎকার ছাড়া আর কিছুই বের হয়নি দিশার মুখ থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে গেছিল সব কিছু। প্রথমে রক্ত দেখে হতবাক হয়ে গেলেও পরের মুহূর্তে ছুটে গেছিল রক্তিম, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। এক লহমায় সব কিছু বদলে গিয়েছিল রক্তিমের জন্য। জীবনের বাকি দিনগুলোর কথা ভেবে শিউরে উঠেছিল ও। দিশার রক্ত তখন ওর জামা কাপড়েও লেগে একাকার। একবার ভাবলো থানায় গিয়ে ধরা দেবে, কিন্তু তারপর কি হবে সেটা ভাবতেই ওর মন বদলে গেছিল। রক্তিম গ্রামের ছেলে। এই কৃষ্ণপুর শহর থেকে বেশ খানিকটা দূরেই ওর গ্রাম, তাই 12-এ ভালো নাম্বার পেয়ে যখন কমার্স কলেজে চান্স পেয়ে গেল তখন আর ফিরেও তাকায়নি ও। গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ার রক্তিমের জন্য শহর অনেকটা বড় একটা স্কোপ। প্রাইমারি স্কুল টিচার, বাবার পেনশনের টাকায় ভরসা করেও থাকতে চায়নি কোনোদিন। জন্মের পর থেকে হাজার অসুস্থতার মধ্যে ওকে বড় হতে হয়েছে। প্রিম্যাচিওর বার্থের জন্যই হয়তো ওকে ভুগতে হয়েছে। স্কুলে বন্ধুরা হেসেছে ওর দুর্বলতায়। আস্তে আস্তে একা করে নিয়েছে নিজেকে সবার থেকে। শুধু একটাই চিন্তা, ওর মধ্যে সারভাইভ করা যে কোনোভাবে। ঠিক ভুলের আগেও ওটাকে রেখেছে ও চিরকাল, তাই আশপাশের সবার ব্যাপারে একটু উদাসীনী থেকেছে চিরকাল। বনিবনা হয়নি এই শহরে এসেও। প্রথমে একটা মেসে উঠেছিল কলেজের কাছেই, কিন্তু 6 মাস যেতে না যেতেই অশান্তি। মেস ছেড়ে দিয়েছিল রক্তিম। অনেক খুঁজে 1000-2-এর মধ্যে একটা বাড়ি ভাড়া পেয়েছিল ও। বাড়িটা শহর থেকে একটু বাইরে, না হলে এত কমে ভাড়া পাওয়া বেশ কঠিন। জায়গাটা একটু নির্জন হওয়াতে ও একটু সুবিধাই হয়েছিল, তবে এখান থেকে কলেজ যেতে একটু সমস্যা হতো প্রথম। এখন একটা সাইকেল জোগাড় করে নিয়েছে সে। মেসের ভাড়া 500 টাকা থেকে সোজা 2000 টাকার বাড়ি ভাড়ার গ্যাপটা আটকাতেই প্রাইভেট টিউশন করা শুরু। প্রথম দিকে অচেনা এলাকায় স্টুডেন্ট না জুটলেও আজ বছর 2 পর ওর 7টা ব্যাচ। নিজের খরচও নিজেই চালিয়ে নিতে পারে এখন। বাবার কাছে হাত পাততে হয় না আর। কলেজে ওঠেও বন্ধু বান্ধব তেমন হয়নি ওর, শুধু শ্রীতমা বলে একজন। বন্ধুই বটে, তার বেশি কিছু কোনোদিনই নয়। এতটা সাহস রক্তিমের নেই। নোটস দেওয়া নেওয়া থেকে সাধারণ গল্পগুজবের মধ্যে সীমাবদ্ধ সম্পর্ক। বেঁচে থাকার জন্য এইটুকুই যথেষ্ট মনে হয়েছিল ওর, কিন্তু আজকের ঘটনার পর সব কিছু এলোমেলো হয়ে গেল একেবারে। নিজের ভবিষ্যৎকে তাসের ঘরের মতো ভাঙতে দেখে রক্তিম। কিছু একটা করতেই হবে ওকে, এভাবে হেরে যাবে না। ঠিক ভুলের গণ্ডি ছেড়ে বের হতেই হবে ওকে। বেঁচে থাকাটাই আসল, তার জন্য যা যা করতে হয় ও করবে। শীতকালের সন্ধিতেও ওর গা ঘেমে গেছে উত্তেজনায়। দিশার বাবা সাধারণত 7:30টার আগে আসেন না ওকে নিতে। ভদ্রলোক একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ঘড়ির দিকে তাকায় রক্তিম। এখনো ওর হাতে 1 ঘন্টা সময় আছে।
এর মধ্যেই কিছু একটা করতে হবে ওকে। বিষয়টা সহজ মনে হলেও গলদঘর্ম হতে হয় রক্তিমকে। 17 বছরের একটা মেয়ের ওজন এতটা হতে পারে কল্পনাও করেনি সে। সমস্ত শক্তি প্রয়োগ করে তবে দিশার নিথর শরীরটাকে বাথরুম অবধি আনতে পারে রক্তিম। রক্তে মাখামাখি হয়ে যায় ও নিজেও। বডিটার একটা ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, মনে মনে ভাবে সে। তবে প্রথমে টেবিলে মেঝেতে লাগা রক্ত পরিষ্কার করা প্রয়োজন। বাথরুম থেকে একটা পুরনো কাপড় নিয়ে মুছতে শুরু করে সে। কতক্ষণ কেটে গেছে জানে না, কিন্তু মনে হয় যেন সব জায়গায় তখনও রক্ত লেগে রয়েছে। একই জায়গায় বারবার করে মুছেও, তাও সন্দেহ যায় না। হঠাৎ ঘড়ির দিকে তাকাতে খেয়াল হয় 7:30 বাজতে আর দেরি নেই। ও বাথরুমে গিয়ে রক্তমাখা জামা কাপড় ছেড়ে ফেলে। দিশার মুখটার দিকে একবার তাকাতে গিয়েও কেমন একটা অজানা ভয়ে নিজেকে সরিয়ে নেয়। নতুন জামা প্যান্ট পরে বের হয়ে দেখে ঘড়িতে 7:35। দিশার বাবা এতক্ষণ এসে যান। আজ দেরি হচ্ছে দেখে ও অবাক হয়। ভদ্রলোক অফিস সেরে তবে আসেন। নিশ্চয়ই রাস্তায় কোথাও আটকা পড়েছেন। রক্তিম মনে মনে ঠিক করে নিয়েছে কি বলতে হবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার ভালো করে সবকিছু আউড়েও নেয় বারবার। হঠাৎ ওর চোখ পড়ে টেবিলের দিকে। মনে হয় টেবিলের ওপর একদলা রক্ত পড়ে রয়েছে। ও ছুটে যায় বাথরুমে, সেই ন্যাকড়াটা আনতে হবে। ঠিক তখনই কলিং বেলের শব্দ ওর কানে আসে। ও পরিমরি করে বাথরুম থেকে বের হয়ে আসে। বাথরুমের দরজা বন্ধ করে খুব তাড়াতাড়ি। বাইরে বের হয়ে এসেও ওই মনে হয় দরজাটা খুলে রেখেছে, তাও পিছন ফেরার সময় নেই ভেবে ঘরে দরজার সামনে গিয়ে পৌঁছায় সে। বছর 50-এর বিনোদবাবুকে দেখে রক্তিমের মনে ভয়টা চেপে বসা আভার। ও কি তাহলে সার্ভাইভ করতে পারলো না? মিথ্যে বলা যে সহজ নয় সেটা ও অনুভব করতে পারছে প্রত্যেক মুহূর্তে। উত্তেজনায় পাটা কেঁপে উঠছে বারবার। অনেক কষ্টেও নিজেকে বোঝাতে সক্ষম হয়। ও, আপনি এসেছেন? কিন্তু দিশা তো আজ আগেই বেরিয়ে গেল, প্রায় ঘন্টাখানেক হয়েছে। আমারও শরীরটা খুব ভালো ছিল না, তাই ওদের দুজনকে আটকাইনি। প্রীতমকে চেনেন তো? দিশার সাথেই আমার কাছে পড়ে। ও তো গেল দিশার সাথে, বলল কোনো এক বন্ধুর বাড়ি যাবে, কিছু প্রোগ্রাম আছে নাকি। একটানা বলে যায় রক্তিম। রক্তিমের কথায় বিনোদবাবু একটু অবাক হন। কিন্তু মেয়ে তো বাড়িতে বলেনি এরকম প্রোগ্রামের কথা। রক্তিম মনে মনে ঘাবড়ে গেলেও মুখে সেই ভাব প্রকাশ করে না। হয়তো বাড়িতে মানবে না বলে। বিনোদবাবুর মুখের বিস্ময়ের ভাবটা যায় না। কোন বন্ধু কিছু জানেন? না, নাম তো কিছু বলেনি। তবে এই দিক দিয়ে গেল তো। রক্তিম বাম দিকের রাস্তাটা দেখিয়ে দেয়। বিনোদবাবু বাম দিকের রাস্তা ধরে এগোতে শুরু করলে রক্তিম ওনাকে পিছন ফিরে ডাকে। দিশার খবর পেলে জানাবেন, কিন্তু খুব চিন্তায় রইলাম। ভদ্রলোক শুধু মাথা নাড়ে। গলির মধ্যে বিনোদবাবুর কায়া অদৃশ্য হতেই রক্তিম ঘরে ফিরে আসে। ওকে কি করতে হবে সেটাও ভেবে নেয় ওই মুহূর্তেই। একবার শেষ চেষ্টা করে দেখতে হবে ওকে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ বেজে ওঠে। ওর মনে হয় শব্দটা বাথরুম থেকেই আসছে। প্রথমে ভয়েও কুঁকড়ে যায়, তারপর সাহস করে বাথরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। দিশার মুখটা হাঁ হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে। রক্তিম সাবধানে এগিয়ে যায়, হাঁটু ভাঁজ করে নিচে বসে সে। দিশার প্যান্টের পকেট থেকে ফোনটা বার করে আনে। বিনোদবাবু যে ফোন করবেন সেটাও আন্দাজ করেছিল। রক্তিম ফোনটা না ধরে সাইলেন্ট করে দেয়। সব কিছু গুছিয়ে নিয়ে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ে রক্তিম। ওর গন্তব্যস্থল জানা, কিন্তু সময় বড়ই কম। বিনোদবাবু যদি সময়ের খেলায় জিতে যান তাহলে ওকে হেরে যেতেই হবে। রক্তিম জোর পায়ে হাঁটতে থাকে, পিঠে নিজের বড় ব্যাগটা। শীতের রাতে রাস্তায় লোক এমনিতেই কম। ও বড় রাস্তায় না উঠে গলিপথে এগোতে থাকে। এখানে কয়েক বছর থাকার সুবাদে রাস্তাঘাট চিনতে আর অসুবিধা হয় না তার। নদীর ধারে এসে পৌঁছায় সে। ও জানে প্রীতম পড়া বাদ দিয়ে এখানে এসে সিগারেটের ধোঁয়া ওড়ায়। অনেকবার ওকে দেখেও না দেখার মতো ভাব করে নিজের লজ্জার খাতিরে। কিন্তু আজকে ওকে যেতেই হবে। বিনোদবাবু যদি কোনো মতে প্রীতমের কাছে পৌঁছে যান তাহলে সব শেষ হয়ে যাবে। ওর মিথ্যে ধরা পড়ে যাবে ওনার কাছে। রক্তিম নিজের সোয়েটারের হুডটা মাথায় পরে নেয়। ও একটু দূর থেকে প্রীতমকে খুঁজতে থাকে। ছেলেটাকে যে কোনোভাবে বোঝাতেই হবে। অবশেষে প্রীতমকে দেখতে পায়, কিন্তু ওর সঙ্গে ওর দুজন বন্ধুকে দেখে ও দুপা পিছিয়ে যায়। একটা গাছের আবডালে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নদীর ঘাটটা একেবারেই ফাঁকা থাকে এই সময়। কিছু লোকজন মদ গাঁজার আসর বসায়। সেই সুযোগে আর কিছু বখাটে ছেলে পড়ার নামে আড্ডা দিতে আসে। রক্তিম দেখে দূরে একটা দোকানে টিমটিম করে আলো জ্বলছে। ও নিজেকে আড়াল করে রাখে যাতে কেউ তাকে দেখতে না পায়।
যত সময় যেতে থাকে তত ধৈর্যের বাঁধ ভেঙে যায় ওর। মনে হতে থাকে ওর ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা। বিনোদবাবু যদি প্রীতমের ফোন নাম্বার জোগাড় করতে পারেন তাহলেই খেল খতম। এর মধ্যে ওকে বোঝাতে হবে। কয়েক মুহূর্ত যেতে না যেতেই ভাগ্য রক্তিমের ওপর সহায় হয়। প্রীতমের দুই বন্ধু বিদায় নেয় ওর থেকে। প্রীতমও ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সাইকেলের দিকে এগোয়। রক্তিম এবার গাছের আবডাল থেকে বের হয়ে আসে। ও সাবধানে আশেপাশে দেখে নেয়। তারপর মৃদুস্বরে প্রীতমের নাম ধরে ডাকে। প্রীতম রক্তিমকে ওই জায়গায় ওই অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। দাদা, তুমি হঠাৎ? রক্তিম প্রীতমের কথা উত্তর না দিয়ে ওকে ইশারায় গাছের আবডালে ডাকে। প্রীতম একটু অবাক হলেও এগিয়ে যায়। তোর কাছে একটা সিগারেট আছে? দাদার প্রশ্নে প্রীতম অবাক হয়। ও কি বলবে ঠিক করতে পারে না। আরে এখন কি তোকে পড়াচ্ছি? চল ওই নদীর ধারটায় গিয়ে বসি, ওই দিকটা একটু ফাঁকা। কিন্তু ওই দিকটায় তো জঙ্গল। প্রীতমের অদ্ভুত লাগে রক্তিমকে, তাও ও দাদার কথা অমান্য করে না। দুজনে নদীর পাড়ে গিয়ে বসে। সিগারেটটা দে এবার। রক্তিমের গলায় আদেশের সুর। প্রীতম ভাবে দাদা ধরে ফেলেছে, তাই দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। রক্তিম সিগারেট ধরিয়ে একটা জোরে টান দেয়। বুকের মধ্যে পুরো ধোঁয়াটা টেনে নেয় একেবারে। দাদার এই রূপ দেখে প্রীতম যার পর নাই অবাক হয়, কিন্তু মুখে কিছু বলে না। হঠাৎ রক্তিম মুখ খোলে। শোন, দিশার বাবা যদি জিজ্ঞেস করে বলবি তুই আর ও একসাথে ব্যাচ থেকে বের হয়েছিলি, তারপর ও ওর এক বন্ধুর সাথে গেছে। কি বলতে পারবি তো? প্রীতম আকাশ থেকে পড়ে। কিন্তু কেন দাদা? দিশা কোথায়? তোকে যেটা বলছি ভালো করে শোন, এটা বলতেই হবে, ধমকের সুরে বলে রক্তিম। এবার প্রীতমের গলা শুকিয়ে আসে। তা থেকে অদ্ভুত রকমের নিষ্প্রাণ মনে হয় ওর। দিশা কোথায় দাদা? তুমি কি করেছো? তুমি কি? প্রীতমের কথা শেষ হওয়ার আগেই ওর পকেটের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা বার করে দেখে একটা অচেনা নাম্বার। ও ফোনটা ধরতে গেলে রক্তিম বাধা দেয়। প্রীতম রক্তিমের হাত ছাড়িয়ে ফোনটা ধরতে যায়। রক্তিম ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে নদীর জলে ফেলে দেয়। প্রীতম ভয়ে পালাতে গেলে রক্তিম পিছন থেকে ওর ব্যাগটা চেপে ধরে। প্রীতম টান সামলাতে না পেরে পাথুরে মাটির উপর গিয়ে পড়ে। ওর থুতনি কেটে রক্ত বের হতে থাকে গল গল করে। ও শরীরের সমস্ত শক্তি দিয়ে রক্তিমের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু রক্তিমের শক্তির সঙ্গে 17 বছরের ছেলেটা পেরে ওঠে না। প্রীতম চিৎকার করার চেষ্টা করলে রক্তিম ওর মুখ চেপে ধরে নিজের হাত দিয়ে, তারপর ওকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে আসে। পাশে পড়ে থাকা একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ওর মুখের ওপর চেপে ধরে রক্তিম। প্রীতমের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ও যন্ত্রণা ছটফট করতে থাকে। প্রীতমের পা নড়তে থাকে বাঁচার শেষ চেষ্টায়। রক্তিম ওর শরীরের উপর চেপে বসে। শিকারের উপর নিজের অস্তিত্ব জানাতে রক্তিমের মুখ থেকে অস্ফুট বিজয় উল্লাস বের হয়ে আসে। মিনিট কয়েকের মধ্যে প্রীতমের শরীরে নড়াচড়া বন্ধ হয়ে যায়। রক্তিম ভালো করে দেখে নেয় সব কিছু। তারপর ওর শরীরটাকে সাবধানে জঙ্গলের মধ্যে দিয়ে টেনে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। ও আরেকবার ভালো করে দেখে নেয় চারপাশে কেউ আছে কিনা। কেউ ওকে লক্ষ্য করছে না দেখেও মনে মনে নিশ্চিন্ত হয়। নিজের বড় ব্যাগের মধ্যে থেকে দিশার ব্যাগটা আর ফোনটা বার করে আনে রক্তিম। তারপর সব কিছু ছুঁড়ে ফেলে দেয় জলে। প্রীতমের শরীরটা ডুবে গেছে জলে, হয়তো পরে ভেসে উঠবে। এর পরের গল্পটা ওর ভাবা হয়ে গেছে। ও সন্তর্পণে জঙ্গলের মধ্যে দিয়ে লোকজনের নজর এড়িয়ে বাড়ির পথে রওনা দেয়। একটা কথাই শুধু ওর মনে আসে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আকাশে চাঁদের নাম মাত্র নেই। মনে মনে হেসে ওঠে সে। অন্ধকার হয়তো বন্ধু হতে চাই। রক্তিম ঠিক করে বন্ধুত্বটা একবার যাচাই করে দেখে নেবে। রক্তিমের বাড়ির সামনে একটা কুকুর থাকে। ওকে রোজ খেতে দেয় ও। আজ কুকুরটাকেও দেখতে পায় না। কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে প্রথমবার। তাহলে কি ও বুঝে গেল? ভয় পেল ওর থেকে? তারপর নিজে নিজেই হেসে ওঠে আবার। হয়তো ও ভয় পাওয়ার মতোই। তালা খুলে ঘরে ঢোকে রক্তিম। দিশার শরীরটার একটা ব্যবস্থা করতে হবে। নিজের ছাত্রী বলে কোনোদিন ওর দিকে ফিরেও তাকায়নি সে। কিন্তু আজ কি সত্যি সব পাপগুলো মনের মধ্যে থেকে বের হয়ে আসছে? এক অদম্য ইচ্ছে হয় দিশাকে দেখতে। ঘরের দরজা বন্ধ করে রক্তিম বাথরুমের দিকে এগোয়। বাথরুমের দরজা খুলতেই দিশার মুখটায় নজরে পড়ে ওর। সত্যিই সুন্দর। একটু এগোতে হঠাৎ কারেন্ট চলে যায়। ভয়ে রক্তিমের শরীর ঠান্ডা হয়ে যায়। ও ছুটে বাথরুম থেকে বের হয়ে আসতে যায়। দিশার পায়ে ধাক্কা লেগে হোঁচট খেয়ে রক্তিমের শরীর নিচে এসে পড়ে। তাও কোনো মতে সে নিজেকে বাথরুম থেকে বার করে আনে। হাঁটুটা অনেকটা ফুলে গেছে ওর। শুধু শুধু বোকামি করতে গিয়ে এইসব হলো, নিজেকে দোষারোপ করে রক্তিম। 8 ঘন্টা হয়ে গেছে কারেন্ট এসেছে। রক্তিম দিশার বাবাকে একবার ফোন করে।
ওনার গলা উদ্ভ্রান্তের মতো শোনায়। রক্তিম ওনাকে ভরসা জুগিয়ে ফোন রেখে দেয়। ওকে আগামীকাল সূর্য ওঠার আগে আরেকবার বের হতে হবে। ও কিছুক্ষণের জন্য ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। একটা টিকটিকি কখন থেকে একটা পোকাকে ধরার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। পোকাটা একটু পর নিজের গতিবেগ হারায়। ঠিক তখনই টিকটিকিটা নিজের কার্য সাধন করে। রক্তিম টিকটিকিটা দেখে আবার মনের জোর ফিরে পায়। ঠিক ভুল বলে কিচ্ছু কি সত্যি আছে, মনে মনে প্রশ্ন করে ও। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে যায় রক্তিম। বাড়ি থেকে গতবার একটা বড় ছুরি এনেছিল ফল কাটার জন্য। ছুরিটা হাতে নিয়ে সে বাথরুমের দিকে এগিয়ে যায়। মধ্যরাত্রি এখন, কৃষ্ণপুর শহর ঘুমিয়ে আছে। রক্তিমের ঘরের মধ্যে কান পাতলে শোনা যায় ওর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ওর হাতের ছুরিটার গায়ে বিন্দু বিন্দু রক্তের ছোপ অবিরাম আঘাত করে চলেছে সে। শীতের রাতে উত্তেজনায় রক্তিমের শরীর দিয়ে ঘাম ঝরছে। এক অদ্ভুত হাসি বিরাজ করছে তার গোটা মুখ জুড়ে। এরপর অর্থাৎ দ্বিতীয় পর্ব শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কিভাবে পাবে দিশার দেহ? রক্তিম কি ধরা পড়বে তাহলে? সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি আবারও ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। শুনতে থাকো রিল বৃষ্টি রয় চ্যানেলের অডিও স্টোরি রক্তিম। দেখা হচ্ছে পরের দিন।